আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোন আলাপ, ইরানের বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে। এবার আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান। মার্কিন নৌবহরে হামলার প্রস্তুতি চীনের। প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে ইরানে এক সর্বাত্মক বিপ্লব হয়েছে, ব্রিটিশ গবেষণা সংস্থার দাবি। এবং সর্বশেষ থাকছে, নরেন্দ্র মোদী কি কৃষকের প্রধানমন্ত্রী নন? প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে, নিশ্চুপ নরেন্দ্র মোদী। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি প্রশ্ন করা হয় আপনি কি কৃষকের প্রধানমন্ত্রী, জবাবে তিনি নিশ্চুপই থাকবেন, কারণ আদতে তিনি কৃষকদের প্রধানমন্ত্রী নন। কারণ গত 11 মাস যাবৎ কৃষকেরা কৃষি বিরোধী আইন বাতিলের দাবিতে এখনও পর্যন্ত রাস্তায় বসে আছে, আন্দোলন করছে। নরেন্দ্র মোদী সেখানে ভ্রুক্ষেপ পর্যন্ত করেনি। এখনও পর্যন্ত 750-র উপরে মানুষ কৃষক মারা গেছে সেখানে। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী একটি টু শব্দ পর্যন্ত করেনি, এমনকি সমবেদনা পর্যন্ত জানায়নি। এমনকি নিজ মন্ত্রী দিয়ে গাড়ি দিয়ে পিষে ফেলা হচ্ছে কৃষকদের, সে ব্যাপারেও নরেন্দ্র মোদী চুপ। অথচ ওই 3 কালো আইন যা ভারতে কৃষকদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনবে সে বিষয়ে নরেন্দ্র মোদী অনড় রয়েছে। কারণ নরেন্দ্র মোদী ভালো করেই জানে ক্ষমতায় টিকে থাকতে হলে টাকার দরকার, আর এই টাকাগুলো আসবে ওই সমস্ত কর্পোরেশন থেকে, ওই সমস্ত কর্পোরেট অফিস থেকে যারা এই কৃষি আইনগুলো বাস্তবায়নের পক্ষে লড়ে যাচ্ছে, যাদের পছন্দ মতো এই কৃষি আইনগুলো করা হয়েছে। কারণ ওই সমস্ত কর্পোরেট অফিসগুলো জানে এই আইন যদি বাস্তবায়ন করতে পারে নরেন্দ্র মোদী সরকার, তাহলে সে দেশের কৃষক সমাজ পুরোটাই তাদের পদতলে পিষ্ট হবে। তারা যা চাইবে ওই সমস্ত কৃষকেরা তাই করতে বাধ্য হবে, অথবা তাদেরকে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। আর যে কারণেই কৃষকেরা জেনে বুঝে আগে থেকেই সহমরণে প্রস্তুত হচ্ছে না, তারা মেনে নিতে পারছে না এভাবে তাদের দেশের সরকার তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এটা কোনো সভ্য দেশের প্রধানমন্ত্রীর কাজ হতে পারে না, যে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। জেনে শুনে বুঝে নিজের ক্ষমতার লোভে পকেটকে বড় করার জন্য একটি সমাজকে, দেশের মূলধারা যা কৃষি নির্ভর মূলধারা, সেই ধারার মানুষজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা কোনো সভ্য দেশের প্রধানমন্ত্রীর কাজ হতে পারে না। মূলত নরেন্দ্র মোদী একজন ক্ষমতার লোভেই সে এ কাজ করেছে, আর যে কারণে সে অনড় রয়েছে। এখনও পর্যন্ত 750-র উপরে কৃষক মারা গেলেও সে একটি টু শব্দ পর্যন্ত করেনি, এমনকি সহানুভূতি প্রকাশ করার সময়টুকু সে পায়নি। কিন্তু সে সাফ জানিয়ে দিয়েছে এই আইন সে বাস্তবায়ন করবেই, এ থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। এটা নরেন্দ্র মোদীর কেমন আচরণ, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। কৃষকরা কি পারবে এই নরেন্দ্র মোদীর কুটচাল, এই ভণ্ডামিকে রুখে দিতে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোন আলাপ, ইরানের বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে তার দেশের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে হবে। তিনি সোমবার বিকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার, পরমাণু সমঝোতায় সকল ক্ষেত্রের পুরোপুরি ফিরে আসা, আলোচনার ফলাফল বাস্তবায়নের গ্যারান্টি থাকা এবং সব পক্ষের প্রতিশ্রুতি যাচাই করে দেখার সুযোগ দেওয়ার উপর ভিয়েনা সংলাপের সাফল্য নির্ভর করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি 2015 সালের পরমাণু সমঝোতায় দেওয়া হয়েছিল। আসন্ন ভিয়েনা সংলাপে এ বিষয়টি পুরোপুরি বাস্তবায়নের গ্যারান্টি দিতে হবে। তিনি ব্রিটিশ সরকারের কাছে ইরানের পুরনো পাওনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরানি জনগণের এই পাওনা আদায়ের অধিকার রয়েছে। তিনি ইরানের পাওনা যথাশীঘ্রই সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। টেলিফোন আলাপে লিজ ট্রাস ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার তারিখ নির্ধারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই সমঝোতা আবার বাস্তবায়নের ব্যাপারে 3 ইউরোপীয় দেশ অত্যন্ত আন্তরিক। আগামী 29শে নভেম্বর ভিয়েনায় 3 ইউরোপীয় দেশ এবং চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু হবে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সব দেশের সঙ্গে ইরানের 6 দফা আলোচনা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো ফল বেরিয়ে আসেনি। আর এর মূল কারণে রয়েছে আমেরিকার একগুঁয়েমি। এবার আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান। ইরানে চলমান যৌথ সামরিক মহড়ার মুখপাত্র সায়েদ মাহমুদ মুসাবি বলেছেন, মহড়ায় আত্মঘাতী ড্রোন আরস এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার তিনি আরও বলেন, আরস ড্রোনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এটি হামলার পর প্রয়োজনে নিজেকে ধ্বংস করতে সক্ষম। এছাড়া ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, ড্রোন ও রকেট ব্যবহার করে শত্রুর অবস্থানস্থল দখলের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। এর আগে ইরানের সামরিক বাহিনী নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাদ এর সাহায্যে আকাশে কল্পিত শত্রুর ওপর ব্যাপক হামলা চালায় এবং মেরসাদ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের সামরিক বাহিনী গত সপ্তাহ থেকে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তর অংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র্যাপিড রিয়াকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে জুলফিকার অন 400। মার্কিন নৌবহরে হামলার প্রস্তুতি চীনের। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর রেপ্লিকা তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সম্ভাব্য প্রস্তুতি হিসাবে এই রেপ্লিকা তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিনজিয়াংয়ের মরুভূমিতে ওই রেপ্লিকা তৈরি করা হয়েছে বলে স্যাটেলাইটে পাওয়া চিত্রের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে রবিবার ওই চিত্র ধরা পড়ে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে চীনের এই রেপ্লিকা তৈরি দেশটির অ্যান্টি ক্যারিয়ার সক্ষমতা অর্জনের এই প্রচেষ্টা মার্কিন নৌবহরের ওপর হামলা চেষ্টার বিষয়ে প্রতিফলন করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, তাকলামাকান মরুভূমিতে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কমপক্ষে 2টি আর্লে বার্ক শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সম্পূর্ণ রূপরেখা তৈরি করা হয়েছে। ভূস্থানিক গোয়েন্দা সংস্থা অল সোর্স অ্যানালাইসিসের বরাত দিয়ে মার্কিন নেভেল ইনস্টিটিউট জানিয়েছে, ওই মরুভূমি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। তবে এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে ইরানে এক সর্বাত্মক বিপ্লব হয়েছে, ব্রিটিশ গবেষণা সংস্থার দাবি। পবিত্র নাম হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীগুলোর যৌথ মহড়া জুলফিকার অন 400 শুরু হয়েছে রবিবার থেকে। এই মহড়ায় অংশ নিচ্ছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর সাজোয়া ইউনিট, পদাতিক ইউনিট, বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী নানা সিস্টেম সহ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার নানা ইউনিট, নৌবাহিনীর ভাসমান এবং ডুবোজাহাজ জাতীয় নানা ধরনের জাহাজ। আর এইসব ইউনিটই ওমান সাগর সংলগ্ন মাকরান উপকূলে মহড়া চালাচ্ছে জঙ্গি বিমান ও ড্রোনগুলোর ছত্রছায়ায়।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার তাকি খানি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীগুলোকে সবসময় প্রতিরক্ষা ও যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এই মহড়ার কয়েকটি মূল উদ্দেশ্য। 10 লাখ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে চলমান এই মহড়ায় ইলেকট্রনিক যুদ্ধের নানা সক্ষমতার অনুশীলন এবং ইরানের তৈরি নানা ধরনের স্মার্ট সমরাস্ত্র ব্যবহারে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ইরান শত্রুদের যে কোনো হুমকি মোকাবেলায় যে কঠোর জবাব দেওয়ার ক্ষমতা রাখে তা তুলে ধরাও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। আর ওমান সাগর সংলগ্ন মাকরান উপকূলে এই মহড়া চালানো থেকেই এই অঞ্চলের নিরাপত্তার বিশেষ কৌশলগত গুরুত্ব ফুটে উঠেছে। জুলফিকার 1400 শীর্ষক মহড়ায় আরও একটি বড় দিক হলো এতে উন্নত মানের আত্মঘাতী ড্রোন সহ নানা ধরনের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সিস্টেমের ব্যবহার। ইরানি নৌবাহিনীর সিমর্গ নামের ড্রোন এই মহড়ায় ভাসমান লক্ষ্যবস্তুর ওপর নানা ধরনের স্মার্ট বোমা ও নিখুঁত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল অনুশীলন চালিয়েছে। এছাড়াও গোয়েন্দা ড্রোনগুলোর সফল অনুশীলনও লক্ষণীয়। ব্রিটেনের এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে ইরানে এক সর্বাত্মক বিপ্লব হয়েছে। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা এতই ব্যাপক ও শক্তিশালী যে শত্রুরা ইসলামী এই দেশটির ওপর হামলা চালানোর আগে অনেক ভাবনা চিন্তা করতে বাধ্য বলে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলে আসছেন। ইরানের সামরিক অগ্রগতির একটি বড় ভিত্তি হল উচ্চতর সামরিক অভিজ্ঞতা। নরেন্দ্র মোদী কি কৃষকের প্রধানমন্ত্রী নন? প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে। নিশ্চুপ নরেন্দ্র মোদী। আন্দোলনরত কৃষকদের কথা কানে তোলা তো দূরের কথা, যারা মারা গেছে এমনকি তাদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো শোক পর্যন্ত জানায়নি। এজন্য ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকিয়াত বলেছেন, নরেন্দ্র মোদী ভারতের কৃষকদের প্রধানমন্ত্রী নন। বিতর্কিত 3 কৃষি আইন নিয়ে 2020 সালের নভেম্বর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করছেন কৃষকেরা। সংবাদ সংস্থা ANI-কে রাকেশ টিকিয়াত বলেন, আন্দোলনে প্রায় 750 জন কৃষক প্রাণ হারালেন, কিন্তু সরকারের পক্ষ থেকে শোকও জানানো হলো না। এর আগে গত শুক্রবার এই কৃষক নেতা বলেছিলেন, দেশের কৃষকেরা বিক্ষোভ বন্ধ করে কোথাও যাবেন না। যদি এক সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে জনসমর্থন পাওয়া এই বিক্ষোভ ততদিন চলবে যতদিন ভারত সরকার MSP এর নিশ্চয়তা দিয়ে আইন পাশ ও 3টি কৃষি আইন বাতিল করবে না। গত বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার 3টি কৃষি আইন অর্থাৎ সংশোধিত আইন পাশ করে। এই 3 আইনের বিরুদ্ধে 26শে নভেম্বর থেকে ভারতের হাজারো কৃষক রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এরপর সরকারের সঙ্গে কয়েক দফা কৃষক নেতাদের আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। উপরন্তু নরেন্দ্র মোদী সরকারের কিছু মন্ত্রী তাদের উপর অর্থাৎ কৃষকদের উপর গাড়ি চাপিয়ে মাঝে মধ্যেই তাদেরকে হত্যা করছে, বিভিন্নভাবে গোলযোগ বাঁধিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।